তো আগের লেকচারটাতে হচ্ছে কনভেক্সিটি ইমিউনাইজেশনটা শেষ করছিলাম। এটার যে দুই তিনটা স্লাইড বাকি ছিল সেগুলা আসলে ক্লাসে ওইভাবে ম্যাম ডিসকাস করা নাই। এবং আমার কাছে একটু উইয়ার্ড লাগলো, বেশ একটা তেমন একটা বুঝি নাই। সো আমি এটা স্কিপ করতেছি আর কি। সময় নিয়ে দেখলে তো বোঝা যাবে, কিন্তু ওই রকম আমার মনে হয় না এটা টাইম অর্ধি এক্সামে আসবে বলে মনে হয় না। কারো যদি মনে হয় যে রিস্ক হয়ে যাবে এটা বাদ দেওয়া, সেক্ষেত্রে দেখে নিতে পারে। কিন্তু এটা আমার মনে হয় বাদ দেওয়াটা খুব বেশি রিস্কি না। আমার মনে হচ্ছে এটা আলোচনাই করা নেই। তো এর যেটা কনভেক্সিটি ক্যালকুলেশন, এখানে দুই তিনটা স্লাইড এটা রিলেটেড, কয়েকটা স্লাইড বাকি আছে, এটা দেখবো এখন। এরপরে দেখবো হচ্ছে এই যে টিপস রিলেটেড একটা ম্যাথ এখানে এক্সেল এর মধ্যে দেওয়া আছে, এটা খুবই ইম্পর্টেন্ট মিডের জন্য, এটা দেখবো। আর লাস্ট হচ্ছে এটা টার্ম স্ট্রাকচার এন্ড ভলাটিলিটি অফ ইন্টারেস্ট রেট, এই যে স্লাইড আছে এই স্লাইডটা একটু দেখতে হবে। এই তিনটা জিনিস দেখে ফেললে উম, মোটামুটি ম্যাম যেগুলা এক্সট্রা পড়াইছে সেগুলা কভার হবে, মানে শেষ হবে আর কি। এরপরে বাকি থাকবে হচ্ছে ওই যে চ্যাপ্টার 1 2 3 4, এগুলা হচ্ছে বই থেকে। বইটা এখানে দেয়া আছে। আহ, এই যে বইটা এখানে দেয়া আছে। এই বই থেকে হচ্ছে চ্যাপ্টার 1 2 3 4টা একটু চোখ বুলাইতে হবে। এগুলা তো আসলে ওই স্যার স্লাইড থেকে পড়াইছে, তো স্যারের সাথে আসলে অনেক কিছু মিলে যায়। তো অনেক কিছু না, মোটামুটি সবই মিলে স্যার, বরং স্যারের স্লাইডে আরো বেশি জিনিসপত্র আছে। তাহলে আমি শুরু করি হচ্ছে কনভেক্সিটি ক্যালকুলেশনটা। এটার দুই তিনটা স্লাইড একটু দেখতে হবে। তো কনভেক্সিটি ফর্মুলা যেটা আহ আমরা আগের তো দেখছি এটা। আগের স্লাইডটাতে আমরা কনভেক্সিটির ফর্মুলা হিসেবে দেখছি হচ্ছে খুব সম্ভবত উপরেরটা ডলার কনভেক্সিটির ফর্মুলাটা দেখছিলাম, মানে ওই স্লাইডে বলা নাই যে ডলার কনভেক্সিটি নাকি শুধু কনভেক্সিটি। সো এখানে আসলে এই ফর্মুলাটা ছিল T × T+1 CF ডিভাইড বাই 1 + Y পাওয়ার হচ্ছে T+2। সো এটা হচ্ছে ডলার কনভেক্সিটির ফর্মুলাটা আগের স্লাইডটাতে ছিল। আর ডলার কনভেক্সিটিকে দিয়ে ভাগ দিলে নর্মাল কনভেক্সিটি চলে আসে। ডলার কনভেক্সিটি মানে হচ্ছে টাকায় কনভেক্সিটি, আর জাস্ট কনভেক্সিটি মানে হচ্ছে সিম্পল কনভেক্সিটি আর কি। যেভাবে আমাদের ডিউরেশন, সো ডিউরেশন হচ্ছে আমরা 4 বছর 5 বছর 7 বছর এটা ক্যালকুলেশন করি ডিউরেশন। এরপরে ডিউরেশনকে আমরা আবার প্রাইস দিয়ে গুণ দিলে সেটা ডলার ডিউরেশন হয়ে যাবে, না টাকায় ডিউরেশন হয়ে যায়। সেম ভাবে কনভেক্সিটিকে আমরা যদি পি দিয়ে গুণ দেই সেক্ষেত্রে ডলার কনভেক্সিটি হয়, অথবা ডলার কনভেক্সিটিকে পি দিয়ে ভাগ দিলে, পি বলতে মার্কেট প্রাইস, সেটা কনভেক্সিটিতে রূপান্তর হয়। আচ্ছা, সো এই টেবিলটা আমরা আগের স্লাইডটাতেও দেখছিলাম, এখানে সবকিছুই আমাদের পরিচিত। আর এই 7 নাম্বার কলামটা নিয়ে আমি একটু কনফিউজড ছিলাম যে 7 নাম্বার কলামটা কিভাবে আসছে কনভেক্সিটি, যেটা হচ্ছে এই যে মাত্র যে ফর্মুলা গুলো এখন দেখলে বোঝা যাচ্ছে। এই যে ডলার কনভেক্সিটি 6 নাম্বার কলামে দেওয়া আছে, এই ডলার কনভেক্সিটিকে প্রাইস দিয়ে ভাগ দিলেই 7 নাম্বার কলামটা চলে আসতেছিল। 7 নাম্বার কলামটার আসলে কাজ এখানে নাই, বা হ্যাঁ আছে। যে ফর্মুলা লাস্টে দেখা যাচ্ছে যে 0.5 × 7, 7 মানে হচ্ছে কনভেক্সিটি, মাল্টিপ্লাই চেঞ্জ ইন ওয়াই স্কোয়ার। হ্যাঁ, সো আমরা যখন বন্ড প্রাইসের ফর্মুলা দিয়ে চেঞ্জ ইন প্রাইস বের করব, ডলার ডিউরেশন এবং কনভেক্সিটি ইউজ করে আমরা যদি চেঞ্জ ইন প্রাইস কতটুকু ফল করবে বা কতটুকু বাড়বে সেটা বের করতে চাই, সেক্ষেত্রে আমাদের শুধু কনভেক্সিটিটা লাগে। শুধু কনভেক্সিটি ইউজ করে এই যে ফর্মুলাটা যেটা আমরা আগের স্লাইডটাতেও দেখছি, ডিউরেশন ইন্টু হচ্ছে চেঞ্জ ইন প্রাইস প্লাস হাফ ইন্টু কনভেক্সিটি ইন্টু চেঞ্জ ইন ওয়াই স্কোয়ার, এই ফর্মুলাটা দিয়ে আমরা চেঞ্জ ইন প্রাইসটা ইজিলি বের করে ফেলতে পারি, এবং এখানে এই 7 নাম্বার কলামটা লাগবে। তবে 7 নাম্বার কলাম ছাড়াও আসলে ডলার কনভেক্সিটি ইউজ করেও চেঞ্জ ইন প্রাইস বের করা যায়। তো ওই দিকে আর না যাই। আহ তাহলে আগের স্লাইড গুলো এখন একটু দেখে আসি। তাহলে এটা এটা শেষ হইলো। এখানে আবার ফর্মুলা গুলো দেওয়া আছে। এখানে আগের জিনিসটাই, জিনিসগুলো এই জিনিসগুলাকে আবার একটু এখানে কথা কথা বলছি কিভাবে কি হয়েছে।
মোটামুটি এগুলো শেষ। উপরে জাস্ট দুইটা স্লাইড একটু থিওরিটিক্যাল আলোচনা আছে, এটা একটু দেখতে হবে। যেমন এখানে কনভেক্সিটি কয় প্রকার সেটা বলছে, যে কনভেক্সিটি হইতে পারে আসলে দুই প্রকার। একটা হচ্ছে পজিটিভ কনভেক্সিটি, আর একটা হচ্ছে নেগেটিভ কনভেক্সিটি। তো পজিটিভ কনভেক্সিটি মানে হচ্ছে কনভেক্সিটির অ্যামাউন্টটা পজিটিভ সংখ্যায় আসবে, আর নেগেটিভ কনভেক্সিটি মানে হচ্ছে কনভেক্সিটির অ্যামাউন্টটা নেগেটিভ সংখ্যায় আসবে। এখানে আমরা যেটা দেখছি, এই যে কনভেক্সিটি কত আসছে আমাদের, ডলার কনভেক্সিটি, বা আমরা শুধু শুধু কনভেক্সিটি যদি বলি 16 এবং 18। তো কনভেক্সিটি নর্মালি পজিটিভে আসে, মাঝে মধ্যে এটা নেগেটিভ কনভেক্সিটিও হইতে পারে। সুতরাং একটা গ্রাফের কথা বলা যায়, যে ওই যে আমরা যে গ্রাফটা দেখি না, কনভেক্সিটি বললেই তো একটা গ্রাফ দেখা হয়। তো একটু ড্র করা গেলে ভালো হইতো, তাই জানি আছে ড্র করার অপশন। তো আমরা এরকম একটা গ্রাফ দেখি প্রায়, এই, আর হচ্ছে এটা কনভেক্সিটির গ্রাফ, আর এটা হচ্ছে আমাদের চেঞ্জ ইন, আমাদের যে ডিউরেশন যেটা আমাদেরকে বলে সেটা। তো মার্কেটের ইন্টারেস্ট রেট যখন ফল করে, তখন দেখা যায় যে আসলে প্রাইসটা এবার একদম এই যে উপরের দিকে ওঠে না। কনভেক্সের যে গ্রাফটা, এই যে গ্রাফটা, এটা আসলে উপরের দিকে ওঠে না। তখন হচ্ছে মাঝে মধ্যে যেটা হয়, প্রাইস এরকম হয়ে যেতে পারে, এরকম উঠতে উঠতে এরকম নিচের দিকে নামা স্টার্ট করতে পারে, এবং নামতে নামতে এরকম নেগেটিভ হয়ে যেতে পারে। এই যে নেগেটিভ হয়ে যেতে পারে, গ্রাফটা এরকম নিচের দিকে নামা শুরু করতে পারে। যদি নিচের দিকে নামা শুরু করে দেয়, সেটাকে বলা হবে নেগেটিভ কনভেক্সিটি। তার মানে আহ আমার জিনিসটা ফল করতেছে। তো ফল করবে কখন, যখন একটা নেগেটিভ নাম্বার বর্তমান মার্কেট প্রাইসের সাথে যোগ হবে, তখন এটা নিচের দিকে ডাউন হওয়া শুরু করবে। সো এখন এখানে কি লিখছে দেখি, দুটা দুটার মধ্যে পার্থক্য দিছে, যে ইন্টারেস্ট রেটের ইম্প্যাক্ট অন প্রাইস, ইন্টারেস্ট রেটের ইম্প্যাক্ট অন প্রাইস। সো পজিটিভ কনভেক্সিটি যদি থাকে, সেক্ষেত্রে প্রাইসের ইনক্রিজটা বেশি হবে ডিক্রিজের তুলনায়। আর যদি নেগেটিভ কনভেক্সিটি থাকে, সেক্ষেত্রে ডিক্রিজ গ্রেটার ইজ গ্রেটার দেন ইনক্রিজ। ওই যে যেটা দেখাইলাম, যে নেগেটিভ কনভেক্সিটি হলে তো ডিক্রিজ হওয়া স্টার্ট করে দেয়, সো এটা আসলে ইনক্রিজ থেকে ডিক্রিজটা বেশি। আর বেনিফিট ফর বন্ড ইনভেস্টরস, বেনিফিট ফর বন্ড ইনভেস্টরস, সো প্রোভাইডস কোশন এগেইনস্ট ইন্টারেস্ট রেট রিস্ক। যদি পজিটিভ কনভেক্সিটি থাকে, পজিটিভ কনভেক্সিটি আমরা আসলে চাই, সো এটা ইনভেস্টরদের জন্য ভালো। এটা হচ্ছে কুশন হিসেবে কাজ করে, কুশন হিসেবে কাজ করে, যে আমি আমার যতটুকু প্রাইস বাড়ার কথা তার থেকে বেশি বাড়বে, যতটুকু কমার কথা তার থেকে কম কমবে। আর নেগেটিভ কনভেক্সিটি হইলে সমস্যা, ইনক্রিজ এক্সপোজার টু ইন্টারেস্ট রেট রিস্ক, আমার ইন্টারেস্ট রেট রিস্কটা আরো বেড়ে যায় নেগেটিভ কনভেক্সিটি হলে। তার মানে আমরা নেগেটিভ কনভেক্সিটি আসলে মেনলি চাই না। বন্ডস উইথ দিস কনভেক্সিটি, ফিক্সড রেট বন্ডস এন্ড জিরো কুপন বন্ডস। পজিটিভ কনভেক্সিটি ওয়ালা বন্ড গুলা কি কি, কোন কোন বন্ডের কনভেক্সিটিটা পজিটিভ? সেটা হচ্ছে ফিক্সড রেট বন্ড যেগুলো আছে, তাদের কনভেক্সিটিটা পজিটিভ, মানে তাদের গ্রাফ গুলো এরকম, মানে এই যে পজিটিভ কনভেক্সিটি, এই যে গ্যাপটা পজিটিভ, উপরের দিকে থাকবে। আর যদি কলেবল বন্ড এবং মর্টগেজ বন্ড সিকিউরিটিজ হয়, তখন আসলে গ্রাফটা এরকম হয়ে যায়, এই যে এটা দিকে যেতে যেতে নিচের দিকে ফল করবে। এরকম তখন আর গ্রাফটা যে উপরের দিকে উঠবে না, তখন এটা নিচের দিকে ফল করা স্টার্ট করবে। তো তখন আসলে এটাকে বলা হয় নেগেটিভ কনভেক্সিটি। অথবা এটা একদম বর্তমান মার্কেট নিচে চলে আসবে, বিষয়টা এরকম নাও হইতে পারে। এই যে জাস্ট উপরের যে গ্রাফটা, সেটাই হইতেছে এরকম উপরের দিকে ওঠার কথা না, উপরের দিকে উঠে না উঠে এটা আস্তে আস্তে এরকম নিচের দিকে স্লোপটা ডাউন নেগেটিভ হয়ে যাবে আস্তে আস্তে, এরকম হইতে পারে। তো এটা হচ্ছে যে যদি কলেবল বন্ড হয় এবং মর্টগেজ ব্যাকড বন্ড হয়, সেক্ষেত্রে আর কি জিনিসটা হয়, কারণ মার্কেট ইন্টারেস্ট রেট ফল করলে তখন আমরা জানি যে কোম্পানিগুলো বন্ড গুলো মার্কেট থেকে কল করে নেয়। তো যেহেতু মার্কেট থেকে কোম্পানি যে কোনো সময় আমার কাছ থেকে আমার বন্ডটা নিয়ে নিতে পারে, হ্যাঁ, তো তখন হচ্ছে জিনিসটার আসলে দাম মার্কেটে ফল করে। মানে এটা তো যে কোনো সময় কোম্পানি কল করে নেবে।
কম দামে। হ্যাঁ, তো তখন হইতেছে এটা মার্কেট প্রাইসটা এটা ফল করেছে, কারণ এটা কোনো ইনভেস্টর কিনতে চাবে না আমার কাছ থেকে। কারণ সে কিনলে কি হবে, কিনলে হচ্ছে 2 দিন পরে মার্কেট কোম্পানি তার কাছ থেকে বন্ডটা নিয়ে নিবে ছিনিয়ে। তো সে কেন কিনবে, সে তো কুপন টুপন পাবে না কিছুই। বন্ডস লাস্টটা কি, কজ অফ দিস কনভেক্সিটি, রিলেশনশিপ বিটুইন বন্ড প্রাইস এন্ড ইন্টারেস্ট রেট চেঞ্জ। আর এটা হচ্ছে এমবেডেড অপশনের কারণে। সো এটা হচ্ছে নর্মাল, যে রিলেশনশিপ বিটুইন বন্ড প্রাইস এন্ড ইন্টারেস্ট রেট চেঞ্জের কারণে এই কনভেক্সিটিটা দেখা যায়, পজিটিভ কনভেক্সিটিটা নর্মালি দেখা যায়। আর নেগেটিভ কনভেক্সিটিটা আসলে নর্মালি দেখা যায় না। তখন দেখা যায় যদি এমবেডেড অপশন থাকে, মানে ওই যে কল অপশন পুট অপশন এগুলো থাকে, তখন নেগেটিভ কনভেক্সিটির বিষয়টা আসবে। পুট অপশন না, সরি, জাস্ট কলেবল আর মর্টগেজ ব্যাকড সিকিউরিটিস এর ক্ষেত্রে বলতে হবে। আচ্ছা, এরপরে হইতেছে আহ পরের স্লাইডে যাই। এটাতে কি আছে, যে হায়ার কনভেক্সিটি অ্যান্ড লোয়ার ইন্টারেস্ট রেট রিস্ক। আর লোয়ার কনভেক্সিটি, হায়ার ইন্টারেস্ট রেট রিস্ক, এগুলো অলরেডি আমরা আলোচনা করছি যে ইন্ডেক্স কনভেক্সিটি বেশি হইলে ইন্টারেস্ট রেট রিস্কটা আমার ফল করে, এটা ইনভেস্টরদের জন্য ভালো। এগুলা আগের স্লাইডটাতে আমরা পড়ছি। এখানে কি লিখছে, বন্ডস উইথ হায়ার কনভেক্সিটি ভ্যালুস আর লেস সেনসিটিভ টু ইন্টারেস্ট রেট চেঞ্জ, এজন্যই তো লোয়ার ইন্টারেস্ট রেট রিস্ক। So higher convexity indicates that bonds price will experience small fluctuations in response to interest rate shifts, providing a cushion against rate change. So higher convexity মানে হচ্ছে যে the bonded price will experience small fluctuations in response, which is lower interest rate risk তো ফল করে। সো এটা ভালো ইনভেস্টরদের জন্য। লোয়ার কনভেক্সিটি যদি হয় সেক্ষেত্রে সমস্যা, সেটা হচ্ছে যে বন্ডস উইথ লোয়ার কনভেক্সিটি ভ্যালুস আর মোর সেনসিটিভ টু ইন্টারেস্ট রেট রিস্ক। সো এই আর কি। সো হায়ার কনভেক্সিটি ভালো, লোয়ার কনভেক্সিটি তেমন একটা আমাদের জন্য সুবিধাজনক না। তো এটা হচ্ছে বেসিক্যালি একটা এক্সারসাইজ মতো বলা যায়, একটা ম্যাথ, একটা এক্সাম্পল, যেটা আমাদের আগের আগের ম্যাথটার সাথে মিলে যায়। এটা এই যে এখানে যে ম্যাথটা, সেটার সাথে একটা রিলেভেন্ট একটা ম্যাথ, জাস্ট ফর ক্যালকুলেশন পারপাস দিছে আর কি, প্র্যাকটিস করার জন্য। সো এটা সেম ভাবে করতে হবে। কুপন রেট 8%, পার ভ্যালু 1000, ইয়ার হচ্ছে 7, ওয়াইটিএম 12%। সো আমার কুপন হচ্ছে যেহেতু 8%, তাহলে 80 টাকা করে আমার কুপন। লাস্ট ইয়ারে আমি পাবো 1080, যেহেতু 7 বছর ম্যাচুরিটি, আমার 7টা কুপন, 6টা কুপন, আর 7 নাম্বারের কুপন প্লাস প্রিন্সিপাল। এগুলোর প্রেজেন্ট ভ্যালু আমি যদি বের করে নিই, তাহলে এই হচ্ছে আমার প্রেজেন্ট ভ্যালু কলাম। আর মেকাওয়ালা ডিউরেশন আমরা বের করে নিতে পারি, সেটা কিভাবে, এই প্রত্যেকটা সংখ্যাকে তার টোটাল দিয়ে ভাগ দিয়ে টাইম দিয়ে গুণ, রাইট, টাইম দিয়ে গুণ, তাহলে হচ্ছে এই মেকাওয়ালা ডিউরেশন গুলো চলে আসে। এটা যোগ করলে টোটাল ডিউরেশন চলে আসে 4.45, 5.45। মার্কেট প্রাইস আমার আসলে 817 টাকা মার্কেট প্রাইস। সো ডলার কনভেক্সিটি, আমাদের যে ফর্মুলা আছে ডলার কনভেক্সিটির ফর্মুলা, সেই কনভেক্সিটির ফর্মুলা দিয়ে এই সংখ্যাগুলো বের করা সম্ভব। ফর্মুলাটা হচ্ছে এটা, এই যে ডলার কনভেক্সিটি, তাহলে টি টি হচ্ছে প্রথমটার জন্য 1, 1 × 1 + 1, সিএফ হচ্ছে আমার যেটা দেওয়া আছে 80 টাকা, 1 + ওয়াই এর মান প্রশ্নে দেওয়া আছে 10% নাকি কত পার্সেন্ট, পাওয়ার হচ্ছে টি, টি মানে হচ্ছে 1 + 2। সো এটা হচ্ছে প্রথম কলামটার জন্য বললাম। সেকেন্ড কলামটার জন্য টি এর মানটা চেঞ্জ হবে, বাকি সব সেম থাকবে। এভাবে ডলার কনভেক্সিটি আমরা সবগুলোর জন্য ক্যালকুলেশন করে ফেলতে পারি। তাহলে আসবে কত, 2626, এটা হচ্ছে আমাদের কনভেক্সিটি। বন্ড বি হচ্ছে একটা জিরো কুপন বন্ড, খুব সম্ভবত এটার প্রিন্সিপাল হচ্ছে 100 টাকা। আর এটার প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ফ্লো, এটা যদি আমরা ক্যাশ প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করি, সেটা হবে 45 টাকা। এটার ম্যাকাওলাই ডিউরেশন অবশ্যই ম্যাচুরিটি সমান হবে, যেহেতু জিরো কুপন বন্ড। আর কনভেক্সিটি ক্যালকুলেশন আমাদের ফর্মুলা হচ্ছে সিম্পল, n × n+1 বাই কি জানি একটা, মনে আছে না আগের স্লাইডে, n × n+1 ডিভাইড বাই কিছু একটা ছিল নিচের দিকে। তো ওই ফর্মুলা দিয়ে ক্যালকুলেশন করলে 2019 টাকা আসবে। হ্যাঁ, এই তো। এরপরে হইতেছে ওই যে চেঞ্জ ইন ওয়াই এর প্রাইস, চেঞ্জ ইন প্রাইসের ফর্মুলাতে জাস্ট ভ্যালু গুলা বসাই দিলেই আমাদের এই যে আলটিমেট পার্সেন্টেজ গুলো চলে আসবে। আমরা যদি এখানে দুইটা অল্টারনেটিভ দেখতেছি, একটা হচ্ছে চেঞ্জ ইন ওয়াই যদি 5% হয়, আর একটা
অল্টারনেটিভ হচ্ছে চেঞ্জ ইন ওয়াই যদি 1% হয়, যেখানে আমরা যে কোনো একটা ক্যালকুলেশন করতে পারলে অপরটা পারবো। তো চেঞ্জ ইন ওয়াই যদি 0.005 হয়, তাহলে আমাদের যে ফর্মুলা চেঞ্জ ইন প্রাইসের যে ফর্মুলা, যেটা হচ্ছে ডিউরেশন এবং কনভেক্সিটি দুইটাকে অ্যাডজাস্ট করে, ওই ফর্মুলাটাতে জাস্ট ভ্যালুগুলো বসাই দিলেই চলে আসবে 2.48%, এবং বন্ড বি এর জন্য আসবে 3.18%। এগুলো বের করা সম্ভব। এরপরে হচ্ছে এতে যাই, যেটা টিপসের যে প্রবলেমটা, গুরুত্বপূর্ণ, সহজ, এক্সামে আসার মতো মনে হয়। তো টিপস মানে হচ্ছে ট্রেজারি ইনফ্লেশন প্রটেক্টেড সিকিউরিটি, ইনফ্লেশনকে যেটা অ্যাডজাস্ট করে আর কি। তো আমাদের দেশে তো ইনফ্লেশন, বা যে কোনো দেশে ইনফ্লেশন প্রতি বছর বাড়তে থাকে, সো যেটা ইনভেস্টরদের জন্য একটা লসের ব্যাপার স্যাপার। তো ইনফ্লেশনকে অ্যাডজাস্ট করে ইনভেস্টরদেরকে কিভাবে তাদের লস পুষিয়ে দেওয়া যায়, সেটার একটা আহ, উপায় হচ্ছে এই টিপস। সো এক্সাম্পলটা দেখলে সিম্পলি বোঝা যাবে। কুপন রেট 3.5%, প্রিন্সিপাল হচ্ছে আমার 1 লাখ, তাহলে 1 লাখের উপর 3.5% আমার নর্মালি কুপন পাওয়ার কথা। কিন্তু ইনফ্লেশন, আচ্ছা বাকি ইনফরমেশন গুলো একটু বলে ফেলি। জানুয়ারি 2022-এ খুব সম্ভবত এটা শুরু হয়েছে। ম্যাচুরিটি হচ্ছে 1 ইয়ার। তো ওইটাতে না, যে ওইটা টিপস রিটার্ন ক্যালকুলেশন, এটাও দেখা যাবে। সিম্পল, একটু এটা দেখি, এটা ভালো। সেম জিনিসে দেখা যায়। কুপন হচ্ছে 3%, প্রিন্সিপাল হচ্ছে 1 লাখ। জানুয়ারি 2023-এ মনে হয় এটা স্টার্ট হয়েছে, মানে জিনিসটা ইস্যু হয়েছে বন্ডটা। আর এটার ম্যাচুরিটি হচ্ছে 3 বছর। এটা সেমি অ্যানুয়াল বন্ড। আর ইনফ্লেশন রেট দেওয়া আছে, একটা হচ্ছে 3% ফর 2023, 3.2% ফর 2024, 4% ফর 2025। ও, বুঝতে পারছি। আসলে এই দুইটা, এটা হচ্ছে 23-এর কোয়েশ্চেনটাতে একটু সেমি অ্যানুয়ালের একটা ব্যাপার ঝামেলা ছিল, যার কারণে এটাতে একটু পরেই আসতে হবে আসলে। সরি, আমি আসলে করতেছি। এটা বলি, এটা এটা হচ্ছে আগে দেখা দরকার। তো জানুয়ারি 22-এ হচ্ছে এটা ইস্যু করা হইলো, এবং এটার ম্যাচুরিটি হচ্ছে 1 বছর। সিম্পল, 1 বছর। এবং এটা প্রশ্নে আহ, বলা থাকবে যে সেমি অ্যানুয়াল বন্ড, বলা না থাকলেও ধরে নিতে হবে মনে হয় সেমি অ্যানুয়াল বন্ড। ইনফ্লেশন গুলা খেয়াল করতে হবে, ইনফ্লেশন রেট গুলো কিভাবে দেওয়া আছে সেগুলোর উপর ডিপেন্ড করে আমরা সেমি অ্যানুয়াল নাকি অ্যানুয়াল বুঝতে পারবো। যদি প্রশ্ন বলা থাকে সেমি অ্যানুয়াল, তাহলে তো হয়ে গেল। আর যদি ইনফ্লেশন রেট গুলা দেখি যে সেমি অ্যানুয়ালি দেওয়া, তাহলে সেমি অ্যানুয়াল করেই ফেলতে হবে। আর পরেরটাতে যেটা ঝামেলা, সেটা হচ্ছে এখানে ইনফ্লেশন রেট গুলা ইয়ারলি দেওয়া, আমার সেমি অ্যানুয়াল ইনফ্লেশন রেট দেওয়া নাই, কিন্তু প্রশ্ন সেমি অ্যানুয়াল যদি বলা থাকে তাহলে সেমি অ্যানুয়াল ধরেই করতে হবে। আসতে সেটাতে কিভাবে করতে হবে। সো সিম্পল, ইনফ্লেশন রেট আমার 3%, জুন 22-এ, জানুয়ারি 22-এ আমি ইস্যু করলাম, জুন 22-এ গিয়ে দেখতেছি আমার ইনফ্লেশন হয়ে গেছে 3%। তাইলে এই যে প্রিন্সিপাল অ্যামাউন্ট, যেটা আমার 1 লাখ টাকা ছিল, সেটার উপরে 3.5% পাওয়ার কথা। কিন্তু এটা যেহেতু টিপস সিকিউরিটি, যার কারণে আমি কি হবে, 3.5% যে কুপনটা, সেটা 1 লাখের উপর কাউন্ট হবে না, বরং 1 লাখ মাল্টিপ্লাইড বাই যে 1+3% যা আসে সেটার উপরে আমি কুপনটা পাবো, মানে আমি একটু কুপনটা বেশি পাবো, এটাই আর কি। সো এই যে 101, এটা কিভাবে আসছে দেখলে বোঝা যায়। এই যে ডাবল ক্লিক করলাম, যে 1 লাখ, এটা হচ্ছে C3 ইন্টু 1 প্লাস এই যে 3% ডিভাইডেড বাই 2 করে নিতে হবে, যেহেতু এগুলো ইনফ্লেশন রেট অ্যানুয়ালি পুট করা হয় সব সময়। কিন্তু এখানে ওই যে প্রশ্ন সেমি অ্যানুয়াল বলা থাকবে, এবং জুন 22, ডিসেম্বর 22 দেখাই যাচ্ছে যে 6 মাস পরে পরে ইনফ্লেশন রেট গুলো দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমাকে 6 মাস পরে পরের হিসাবেই করতে হবে। সেই জন্য যেটা করতে হবে, যে কুপনটাকে, প্রিন্সিপালটাকে বাড়াই নিতে হবে, ইনফ্লেশন রেট দেওয়া জাস্ট বাড়াইতে হবে। বাড়াইলে আমার কত হইলো, প্রিন্সিপাল হইলো 101,500 টাকা। আগে ছিল কিন্তু 100,000, এখন হয়ে গেল 101,500 টাকা। এটার উপরে 3.5% কুপন আমাকে দেওয়া হবে, তাহলে আমি এই 1,776 টাকা কুপন পাইলাম। এটা কিভাবে ক্যালকুলেশন হয়েছে, সিম্পল, এটা মাল্টিপ্লাইড বাই 3.5%। পরের যে ডিসেম্বর 22, মানে এই বছরের শেষে, 22 সালের শেষে গিয়ে আমার প্রিন্সিপাল কত হবে। তো যেটা জুন মাসের শেষে যেটা ছিল, সেটা মাল্টিপ্লাইড বাই হবে হচ্ছে এই যে 2% দ্বারা, 2% দ্বারা মাল্টিপ্লাইড হবে। এই যে 1,05,500, এটা হচ্ছে C8, যে C8 হচ্ছে এটা, ইন্টু 1+F3/2, এটাকে 2 দিয়ে ভাগ দিয়ে নিতে হবে অবশ্যই। তাহলে আসবে আমার
নতুন প্রিন্সিপাল 102,515 এটার উপরে 3.5% কুপন ক্যালকুলেশন করে নিতে হবে, তাহলে আমার ফাইনাল মেইন কুপনটা চলে আসতেছে। তার মানে কুপন আসলে কার উপর ক্যালকুলেশন হচ্ছে? মেইন প্রিন্সিপালের উপরে না, ফেস ভ্যালুর উপরে না, বরং ইনফ্লেশন অ্যাডজাস্টেড প্রিন্সিপালের উপরে। এই জন্য এটাকে বলা হচ্ছে ইনফ্লেশন অ্যাডজাস্টেড প্রিন্সিপাল বা টিপস। তো এই যে কুপন আমি এটা পাইলাম এবং এই একটা কুপন পাইলাম, এই দুইটা কুপন আমার যোগ হবে, তাহলে আমার টোটাল কুপন চলে আসলো 3,570 টাকা আমি টোটাল পাইলাম। আচ্ছা, মেয়াদ শেষে কি হবে? মেয়াদ শেষে তো আমি হইতেছে এই যে 102,515 এই টাকাটাও ফেরত পাবো, কারণ এটা যেহেতু আমার প্রিন্সিপাল। তো মেয়াদ শেষে আমরা প্রিন্সিপাল ফেরত পাই। এই যেটা একটু করে দিলাম, ক্লিক করে দিলাম। এই যে কুপন আমি পাইলাম 3,570, আর মেয়াদ শেষে আমাকে প্রিন্সিপাল ফেরত দেওয়া হয়। ঠিক আছে, একটা বন্ড কিনলে আমরা কিন্তু কুপন পাই এবং মেয়াদ শেষে প্রিন্সিপাল পাই। কারণ প্রিন্সিপালটা যেহেতু চেঞ্জ হয়, তো চেঞ্জ হয় আলটিমেটলি যেটা আসে 102, সেটাই হচ্ছে আমি ফেরত পাবো। এই দুইটা জিনিস মিলায় হচ্ছে আমার ফিউচার ভ্যালু। আমি টোটাল এত টাকা পাচ্ছি 106। আমার ইনভেস্টমেন্ট কত ছিল? 1 লাখ, আর আমি পাইতেছি হচ্ছে 1,06,000। আমার রিটার্ন ক্যালকুলেশনটা আমরা ইজিলি করে নিতে পারি। রিটার্ন ক্যালকুলেশন নর্মালি জাস্ট এটা মাইনাস এটা ডিভাইডেড বাই 1 লাখ। সো এটা গেল হচ্ছে নর্মাল, মানে একদম বেসিক একটা ম্যাথ। একটু ঝামেলা করে ম্যাথটা দিতে পারে, সেটা হচ্ছে এটা। সেখানেও মোটামুটি সেম 1 লাখ। তাহলে 1 লাখ এটা কত ইনফ্লেশন রেট দ্বারা গুণ হবে সেটা হচ্ছে আমাদের চিন্তার বিষয়। সো এটাতে আসলাম 1,05,000 কিভাবে আসছে? 1 লাখ ইন্টু 1+0.3/2। এই যে 1 লাখ ইন্টু 1+3%/2। কিন্তু এটা রেটটা কি দেওয়া আছে? ইনফ্লেশন রেটটা দেওয়া আছে কত সালের? 2023 সালের। আমরা কিন্তু এটা জুন 23-এ আছি। জানুয়ারি 23-এ ইস্যু করছে, 6 মাস পরে হচ্ছে জুন 23-এর, 6 মাস পরে জুন 23। সো জুন 23-এর ইনফ্লেশন কিন্তু এখানে দেওয়া নাই, জাস্ট 23 সালের ইনফ্লেশন দেওয়া। সো এই 23 সালের ইনফ্লেশনটাকেই আমরা জুন 23-এও ইউজ করব, ডিসেম্বর 23-এও ইউজ করব। দ্যাটস ইট, আর কিছু না। আগেটার সাথে এটার এতটুকুই পার্থক্য। হ্যাঁ, তাহলে ডিসেম্বর 23-এ আমার প্রিন্সিপাল কত হবে? এই যে জুন 23-এরটা ইন্টু 1+ ওই যে 3% ডিভাইডেড বাই 2। 24-এর অবস্থা কি হবে? 24-এর প্রিন্সিপাল কি হবে? 23-এর যেটা 103 মাল্টিপ্লাইড বাই এই যে 1+3.20 দ্বারা বাড়বে, এটা মানে অর্ধেক করে নিতে হবে অবশ্যই। এভাবে চলতেছে কাহিনীটা, লাস্ট পর্যন্ত আমার আসলো 110। এই 110 হচ্ছে আমার প্রিন্সিপাল। লাস্টে আমি এই টাকাটা ফেরত পাবো। আর কুপন গুলা তো নর্মালি ক্যালকুলেশন করা হয়েছে 3% রেটে, যে 3% রেটে ক্যালকুলেশন করা হয়েছে। 0.5 মানে যে হাফ সেমি অ্যানুয়ালি, যেহেতু সেমি অ্যানুয়াল। আগেটা থেকে সেমি অ্যানুয়াল করা হয়েছিল। হ্যাঁ, আগেটা তো সেমি অ্যানুয়াল করা হয়েছে। তো কুপন গুলা পাইলাম, কুপনের যোগফল হচ্ছে 4,637। আর আমার লাস্ট যেটা প্রিন্সিপাল সেটা আমি ফেরত পাবো 110। এই দুইটা যোগ করলে আসবে আমার এটা। একটু ভুল আছে, এটা নিচে নামবে। C10-এর জায়গায় হবে হচ্ছে কত এটা, C13 হবে। সো এই হচ্ছে 115। ঠিক আছে, 115 হচ্ছে আমার টোটাল ক্যাশ ফ্লো, এটা আমি পাইলাম। আর আমার ইনভেস্টমেন্ট কত ছিল? 1 লাখ। সো এই দুইটা সংখ্যা ইউজ করে আমরা রিটার্নটা ক্যালকুলেশন করে ফেলতে পারি। সো এই 115 থেকে 1 লাখ মাইনাস ডিভাইড বাই 1 লাখ। এটা হচ্ছে ইনফ্লেশন টিপস এর ম্যাথ দুইটা, ইম্পর্টেন্ট আসতে পারে এক্সামে। দেন বাকি আছে হচ্ছে এটা বলতেছিলাম, বলবো যে টার্ম স্ট্রাকচার এন্ড ভলাটিলিটি অফ ইন্টারেস্ট রেট। কোনটা হয়ে গেল অলরেডি। তো টার্ম স্ট্রাকচারে মানে কি বলা হয়েছে যে দা ইল্ড অন এ জিরো কুপন সিকিউরিটি ইজ কল্ড স্পট রেট। সো এটা আমরা জানি যে জিরো কুপন সিকিউরিটির যে ইল্ড, জিরো কুপন সিকিউরিটিতে ইনভেস্ট করলে যে রিটার্ন পাওয়া যায় সেটাকে স্পট রেট নামে ডাকা হয়। In the case of treasury security, the yield is called a treasury spot rate. এই জিরো কুপন সিকিউরিটিটা তো আসলে কোম্পানি ইস্যু করতে পারে,
জিরো কুপন সিকিউরিটি আসলে গভর্নমেন্ট ইস্যু করতে পারে, যদি গভর্নমেন্ট ইস্যু করে সেটাকে ট্রেজারি স্পট রেট বলা হয়। দ্য রিলেশনশিপ বিটুইন ম্যাচুরিটি অ্যান্ড ট্রেজারি স্পট রেটস ইজ কল্ড টার্ম স্ট্রাকচার অফ ইন্টারেস্ট রেট। সো ম্যাচুরিটির সাথে এই যে ট্রেজারি স্পট রেট মানে গভর্নমেন্ট সিকিউরিটির যে রেটটা, ইন্টারেস্ট রেটটা, সেটার যে সম্পর্ক, এটাকে বলা হয় টার্ম স্ট্রাকচার অফ ইন্টারেস্ট রেট। আমরা নর্মালি কি চিন্তা করি, আমি যদি 2 বছরের জন্য ইনভেস্ট করি সেক্ষেত্রে আমি মেবি 5% রিটার্ন চাই, কিন্তু আমি যদি 5 বছরের জন্য ইনভেস্ট করি তাহলে আমি বলি যে না, আমার তো এটা আমি অনেক লং টার্মের জন্য টাকাটা ইনভেস্ট করতেছি, সেক্ষেত্রে আমাকে একটু বেশি রেট দিতে হবে, নাহলে এটা তো রিস্কি ব্যাপার স্যাপার, অনেকদিন ধরে আমার টাকাটা আটকে থাকবে, তো আমাকে একটু বেশি রিটার্ন না দিলে আমি কেন ইনভেস্ট করবো। তো 2 বছরের জন্য 5%, 5 বছরের জন্য মেবি আমি 7% চাই, 10 বছরের জন্য মেবি আমি আর একটু বেশি চাই। এই যে ম্যাচিউরিটির সাথে ইন্টারেস্ট রেটের যে একটা সম্পর্ক বা ট্রেজারি স্পট রেটের যে একটা সম্পর্ক, সেটাকে বলা হয় টার্ম স্ট্রাকচার অফ ইন্টারেস্ট রেট। এটা নিয়ে আমরা একটা গ্রাফ বানাই ফেলতে পারি সিম্পলি। তো এই যে যে গ্রাফটা বানানো যায়, সেই গ্রাফটা আসলে দেখা যায় অনেক সময় অনেক শেপের হয়, বিভিন্ন শেপের হয়। So, আমি যেটা এক্সাম্পল আকারে বললাম সেটা অবশ্যই আপওয়ার্ড স্লোপিং। নর্মাল যেটা আমি বললাম যে 2 বছরের জন্য আমি 5% চাই। ওমা, জায়গা কেন, আমি বলতেছি যে আমি 2 বছরের জন্য 5% ইন্টারেস্ট রেট চাই। এখানে আমার ইন্টারেস্ট মানে ট্রেজারি স্পট রেট, আর এখানে হচ্ছে ম্যাচুরিটি। 2 বছরের জন্য আমি 5% চাই, তাহলে 5 বছরের জন্য আমি যদি আবার 7% চাই, আবার 10 বছরের জন্য যদি আমি হচ্ছে 8% চাই, তাহলে আমার গ্রাফটা কিরকম, আপওয়ার্ড স্লোপিং। নর্মালি এইরকমই দেখা যায় যে যত ম্যাচুরিটি, লং ম্যাচুরিটির জন্য আমি ইনভেস্ট করবো আমি হায়ার রিটার্ন চাবো, এটাই স্বাভাবিক। কিন্তু মাঝে মধ্যে দেখা যায় যে আসলে ইল্ড কার্ভ আসলে অনেক শেপের হয়, পজিটিভলি হইতে পারে, নেগেটিভ স্লোপ হইতে পারে, ফ্ল্যাট হইতে পারে। তো এরকম বিভিন্ন কার্ভ নিয়ে আসলে এখানে আলোচনা। মানে কি লিখছে, টার্ম স্ট্রাকচার মানে হচ্ছে দুইটার মধ্যে রিলেশনশিপ। ইল্ড কার্ভ, তো ইল্ড কার্ভ হইতেছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এই যে এটা এটা একটা ইল্ড কার্ভ, যেটা আমরা কার্ভটা আঁকলাম, এটা একটা ইল্ড কার্ভ বিটুইন ইল্ড এন্ড ম্যাচুরিটি। তো উপরে আমি ইল্ড খাইছি আর নিচে হচ্ছে ম্যাচুরিটি। আচ্ছা, দ্য বেসিক কোয়েশ্চেন, ডাজ দ্য কার্ভ স্লোপ আপওয়ার্ড নাকি ডাউনওয়ার্ড নাকি হরাইজন্টাল? এটা তিন ধরনের হইতে পারে, আমি যেটা বললাম একটু আগে। এটা আপ স্লোপিং আমি আঁকছি, এটা এরকম ফ্ল্যাটও হইতে পারে, এটা এরকম নেগেটিভলি স্লোপডও হইতে পারে। খুব কমই দেখা যায় নেগেটিভলি স্লোপড এবং horizontal curve, এগুলো একটু কম দেখা যায়। In the real world, all maturities tend to move together while there are distinct divergent patterns between movements in the short term and long term yields. So এটা এখানে বলতেছে যে in the real world, all maturities tend to move together while there are distinct divergent patterns between movements in short term and long term. So আবার আরেকটা কথা বলছে এখানে যে নর্মালি এই কার্ভটা যদি শিফট করে উপরে বা নিচে, তাহলে এমন হয় যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে লং টার্ম এবং শর্ট টার্ম রেট সেম ভাবে বাড়ছে। ঠিক আছে, এই যে এগুলো কিন্তু শর্ট টার্ম রেট, এই যে এগুলো, আর এগুলো হচ্ছে লং টার্ম রেট। তাহলে আমার শর্ট টার্ম রেটে যতটুকু বাড়লো, লং টার্ম রেটও মোটামুটি ততটুকুই কিন্তু বাড়ছে। এটাকে বলা হয় মানে যদি এটাকে, এটা হচ্ছে মানে সেম ভাবে মুভ করা আর কি, ইকুয়াল রেটে মুভ করা, এটাকে প্যারালাল শিফট বলা, একটু পরে আসবে। আর মাঝে মধ্যে যেটা হইতে পারে যে শর্ট টার্ম ইন্টারেস্ট রেট অল্প বাড়লো কিন্তু লং টার্ম ইন্টারেস্ট রেট একটু বেশি বাড়লো, এই যে এরকম যদি গ্রাফটা হইতো। ঠিক আছে, এই গ্রাফটা আমরা একটু এখন বাদ দিয়ে দিই চিন্তা চিন্তা থেকে। তাহলে এখানে কি দেখা যাচ্ছে, শর্ট টার্মে ইন্টারেস্ট রেট অল্প বাড়ছে কিন্তু লং টার্মের গ্যাপটা বেশি, এটাকে বলা হয় নন প্যারালাল শিফট। এটা দুইটাই হইতে পারে। ইন্টারেস্ট রেট যখন চেঞ্জ হয়, পলিসি মেকাররা যখন ইন্টারেস্ট রেট চেঞ্জ করে, তখন দেখা যায় ইল্ড কার্ভে প্যারালাল শিফট হইতে পারে, আবার নন প্যারালাল শিফটও হইতে পারে, বাটারফ্লাই শিফটও হইতে পারে। বাটারফ্লাই মনে হয় নন প্যারালালের মধ্যেই। পরের স্লাইডে যাই। এখানে গ্রাফ গুলো আঁকা আছে, যেটা হচ্ছে ডাউনওয়ার্ড স্লোপিং, এটা হচ্ছে হরাইজন্টাল, আর এটা খুব সম্ভবত আপওয়ার্ড স্লোপিং। তো এই যে এখানে আবার দেখাইছে, এটা হচ্ছে আপওয়ার্ড স্লোপিং, এটা হচ্ছে ডাউনওয়ার্ড স্লোপিং, এটা হচ্ছে ফ্ল্যাট। তিন ধরনেরই হইতে পারে।
এখন এখানে 5 নাম্বার স্লাইডে যেটা বলছে যে ডিফারেন্ট থিওরিজ অফ দি শেপ অফ ইল্ড কার্ভ। এখন এই যে শেপ অফ ইল্ড কার্ভ কি হবে, কেমন হবে, এটা নিয়ে বিভিন্ন থিওরি আছে। অমুক থিওরি বলে এরকম হবে, তমুক থিওরি বলে ওই রকম হবে, হওয়া উচিত। বিভিন্ন থিওরির মতে এরকম হওয়া উচিত। রিয়েল টাইমে যেটা দেখা যায়, তো দেখা যায় রিয়েল টাইমে বেশিরভাগ আপওয়ার্ড স্লোপিং দেখা যায়, কিন্তু বিভিন্ন থিওরি বিভিন্ন ভাবে এটাকে শেপটাকে ডিফাইন করে। অমুক থিওরি বলে এইভাবে হবে, আরেকটা থিওরি বলে অন্যরকম ভাবে হবে। এগুলো এখন একটু দেখানো হবে। এখানে কি লিখছে, ডিফারেন্ট থিওরিজ অফ দ্য শেপ অফ দ্য ইল্ড কার্ভ, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড determined by relative supply and demand, different maturity, deals with each maturity by itself and ignores the interrelationship between different maturities of the same security. দরকার নাই। আচ্ছা, সো প্রথম যে থিওরি, ডিফারেন্ট থিওরিজ অফ দি শেপ অফ দি ইল্ড কার্ভ, ইল্ড কার্ভের শেপ কেমন হবে সেটার যে প্রথম থিওরি, সেটা হচ্ছে পিওর এক্সপেকটেশন অ্যাপ্রোচ। এটা খুবই ইম্পর্টেন্ট এক্সামের জন্য। থিওরিটিক্যাল কোয়েশ্চেন যদি ম্যাম তো অবশ্যই থিওরিটিক্যাল ম্যাথ দুটাই মিলাই দেয়। সো এই পিওর এক্সপেকটেশন এবং পরবর্তী যে আরো দুইটা থিওরি আছে, এই তিনটা থিওরি থেকে যে কোনো একটা থিওরি বা দুইটা থিওরি চলে আসতে পারে। এবং ম্যাথের মধ্যে যেটা বললাম, এই যে টিপসের যে ম্যাথটা, সেটা আসার সম্ভাবনা একটু বেশি। আর আগের স্লাইড গুলাতে মনে হয় ভ্যালুয়েশন ছিল, ট্রেজারি সিকিউরিটিস এর ভ্যালুয়েশন ছিল, এরপরে হচ্ছে এই রিপোর ভ্যালুয়েশন ছিল, ওই ম্যাথগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, আর এরপরে হইতেছে তাহলে পিওর এক্সপেকটেশন অ্যাপ্রোচটা কি, এই থিওরি কি বলে, তো থিওরিটিক্যাল আলোচনা একটু মনে রাখতে হবে কষ্ট করে। বলতেছে যে observed long-term rate is a function of today's short-term rate and expected future short-term rates. Observed long-term rate is a function of today's short-term rate and expected future short-term rate. বলতেছে লং টার্ম রেটটা কি হবে সেটা ডিপেন্ড করে আজকের রেট কত, মানে শর্ট টার্ম রেট কত, এবং কিছুদিন পরের শর্ট টার্ম রেট গুলা কত হবে। এই শর্ট টার্ম মিলাইয়াই আসলে লং টার্ম রেটটা তৈরি হয়। A rising term structure indicates rising term structure, মানে ওই যে আমরা আপওয়ার্ড স্লোপিং যেটা, indicates that market expects short term rates to rise in the future. সো এই যে পিওর এক্সপেকটেশন মানে কি, মানুষের এক্সপেকটেশন কি রকম। সো রাইজিং টার্ম স্ট্রাকচার মানে কি, একটা টার্ম স্ট্রাকচার ইন্টারেস্ট রেট মানে ইল্ড কার্ভটা আপওয়ার্ড স্লোপিং, এটার মানে কি, এটার মানে হচ্ছে এই থিওরির মতে, এটার মানে হচ্ছে যে মানুষ মনে করে কিছুদিন পরের যে শর্ট টার্ম রেট গুলা মার্কেটে অ্যাভেল করবে সেগুলা বাড়বে, বর্তমান শর্ট টার্ম রেট থেকে 1 মাস পরের শর্ট টার্ম রেটটা বা 2 মাস পরের শর্ট টার্ম রেটটা একটু বেশি হবে। মানুষের এক্সপেকটেশনের উপর বেস করেই আসলে ইল্ড কার্ভটা তৈরি হয় এই থিওরিটার মতে। হামড ইল্ড কার্ভ can result when investor expect the returns on, আচ্ছা হামড ইল্ড কার্ভ এবং অন্যান্য ইল্ড কার্ভ শিফট গুলা, প্যারালাল শিফট, নন প্যারালাল শিফট, এগুলো একটু আগে আলোচনা করা দরকার ছিল, এগুলো স্লাইডে খুব সম্ভবত নাই, এখানে একটু আছে দেখা যায় প্যারালাল শিফট, নন প্যারালাল শিফট। বই থেকে আসলে ম্যাম এই জিনিসগুলা কভার করছে, বিভিন্ন ধরনের কার্ভ, বিভিন্ন ধরনের কার্ভ গুলো আগে একটু দেখা দরকার ছিল, পরে থিওরি গুলো দেখলে ভালো হইতো। এটা আমি এখানেই শেষ করে দেই, অনেকটা লম্বা হয়ে গেছে, মনে হয় 39 মিনিট হয়ে গেছে দেখা যায়। তো এই থিওরিটা শেষ করে, যেটা শুরু করছি এটা শেষ করি, শেষ করে এটা লেকচারটা শেষ করে দিই, পরে হচ্ছে পিডিএফ থেকে বিভিন্ন ধরনের কার্ভ গুলা দেখতে হবে আগে, দেখার পরে থিওরি গুলা একটু আবার দেখলে ভালো হবে। যেমন এখানে হামড ইল্ড কার্ভ শব্দটা আসছে, এটা আসলে এখন এই লাইনটা বোঝাটা একটু টাফ হয়ে যাবে। হামড ইল্ড কার্ভ ক্যান রিজাল্ট when investor expect the returns on 1 year securities to rise for a number of years then fall for a number of years. The হামড ইল্ড কার্ভ একটা এমন এক ধরনের ইল্ড কার্ভ যেটা হইতেছে কিছুদিন বাড়ে, কিছুদিন বাড়ে এরকম হতেছে, এরপরে এক সময় গিয়ে কমা স্টার্ট করে দেয়, এটা হচ্ছে একটা হামড ইল্ড কার্ভ। সো হামড ইল্ড কার্ভ, এরকম একটা ইল্ড কার্ভও আসতে পারে এই থিওরির মতে, যখন কখন আসতে পারে এরকম একটা ইল্ড কার্ভ, যখন ইনভেস্টররা মনে এক্সপেক্ট করে, সবকিছু এক্সপেকটেশনের উপর, এটার নামই হচ্ছে এক্সপেকটেশন অ্যাপ্রোচ। সো হোয়েন ইনভেস্টর এক্সপেক্ট, যদি ইনভেস্টররা এক্সপেক্ট করে যে কিছুদিন শর্ট টার্ম সিকিউরিটিজ গুলো একটু বেশি থাকবে,
এবং পরবর্তীতে গিয়ে শর্ট টার্ম সিকিউরিটিজ গুলা ফল করতে থাকবে। ঠিক আছে, এটাই বলছে যে a harmed yield curve can result when investor expect the returns on 1 year securities to rise for a number of years, কিছু বছর বাড়বে, দেন এটা ফল করা স্টার্ট করবে। সেক্ষেত্রে একটা হার্মড yield curve আসতে পারে। তো আমরা পজিটিভ yield curve কখন হইতে পারে সেটা বললাম, হার্মড yield curve কখন হইতে পারে সেটা বললাম। পাশাপাশি আমরা উল্টাটাও বলতে পারি যে একটা নেগেটিভলি স্লোপড yield curve কখন হবে, যদি ইনভেস্টররা এক্সপেক্ট করে যে ফিউচার শর্ট টার্ম রেট গুলা কমতে থাকবে। সো পিওর এক্সপেকটেশনের আন্ডারে এই আলোচনাগুলো করতে হবে যে মানুষের এক্সপেকটেশনের উপর ডিপেন্ড করে যে কার্ভটা কি শেপের হবে। ঠিক আছে, এক কথায় এই থিওরি হচ্ছে যে মানুষ ইল্ড অফ দি শেপ অফ দি ইল্ড কার্ভ কি হবে সেটা ডিপেন্ড করে মানুষের এক্সপেকটেশনের উপরে। এটা হচ্ছে একদম এক লাইনে যদি এই থিওরিটাকে ব্যাখ্যা করা যায়। তো এখানে আরো কিছু কথাবার্তা বলছে যে শর্ট টার্ম এন্ড লং টার্ম securities are very good substitutes for each other within investors portfolio who collectively impact the market. Therefore, there are no separate markets for short term and long term securities, there is a single market. So যেহেতু আমরা শর্ট টার্মের উপর বেস করে লং টার্ম গুলো ক্যালকুলেশন করি, সো এটাকে আসলে আলাদা মার্কেট হিসেবে চিন্তা করার কোনো কারণ নাই। এটা বলতেছে these investors are interested in the return over the period and not the maturity date of the final payment, implies that expectation of future short term rates determines how long-term rates are related to short-term rates. একই কথা ঘুরে ফিরে বলতেছে buying and selling pressure maintains the long-term rate as an average of current short-term rate and the expected future short-term rate. সো ওই যে বাই সেলিং একটা প্রেসার থাকে, সবসময় মানুষ সিকিউরিটি কেনা বেচা করতে থাকে। সো এটা মেনটেন করে লং টার্ম রেটটা কি হবে, as an average of current short term rate and the expected future short term rate. সো একই কথা, কিন্তু যে শর্ট টার্ম রেট গুলা কি হবে সেটার উপর বেস করে লং টার্ম রেটটা আসে, এবং লং টার্ম রেটটা হুট করে চলে আসে না। লং টার্ম রেটটা অনেকগুলা শর্ট টার্ম রেটকে বাই সেল করতে করতে, মানে ইনভেস্টররা বাই সেল করতে করতে এটা শর্ট টার্ম রেটটা আস্তে আস্তে এটা লং টার্মে রূপান্তরিত হয়। এটা লং টার্ম রেটের জন্য এজন্য বলছে যে এটার জন্য আলাদা সেপারেট মার্কেট চিন্তা করার কোনো কারণ নেই, এটা আসলে দুটা সিঙ্গেল মার্কেটেই কনভার্ট হয়ে যায়। কিছু কথা বলছে এখানে দেখা যায় ইফ এক্সপেক্টেড ফিউচার শর্ট টার্ম রেটস আর অ্যাভাব কারেন্ট শর্ট টার্ম রেটস, ইল কার্ভ ইজ আপওয়ার্ড স্লোপিং, এটা আমরা অলরেডি পড়ছি। ডাউনওয়ার্ড স্লোপিং, এটা একটু আগে বলছি যে আমরা যদি ইনভেস্টররা যদি এক্সপেক্ট করে যে শর্ট টার্ম রেট গুলো ফল করবে সেক্ষেত্রে ডাউনওয়ার্ড স্লোপিং হবে। হার্মড ইল কার্ভ আমরা বলছি যে কিছুদিন ইনভেস্টররা মনে করতেছে কিছুদিন বাড়বে পরে ফল করবে, সেক্ষেত্রে এটা হার্মড ইল কার্ভ হয়ে যাবে। দ্য কি টু এক্সপেকটেশন থিওরি ইজ দ্যাট শর্ট টার্ম সিকিউরিটিজ এন্ড লং টার্ম সিকিউরিটিজ আর গুড সাবস্টিটিউটস। তো এই থিওরির অ্যাজাম্পশন হচ্ছে যে শর্ট টার্ম সিকিউরিটিজ এবং লং টার্ম সিকিউরিটিজ আসলে একে অপরের সাবস্টিটিউটস, মানে দুইটা আসলে সেমই, দুইটাকে আলাদাভাবে অনেক চিন্তা করার কোনো কারণ নেই, কারণ শর্ট টার্ম থেকে লং টার্ম গুলো তৈরি হয়। আর লাস্টে বলছে যে ফরওয়ার্ড রেটস দ্যাট আর ক্যালকুলেটেড ফ্রম দ্য ইল্ড অন লং টার্ম সিকিউরিটিজ আর মার্কেট কনসেনসাস এক্সপেক্টেড ফিউচার শর্ট টার্ম রেটস। সো ফরওয়ার্ড রেট আমরা যেগুলো ক্যালকুলেশন করি সেগুলো আসলে শর্ট টার্মের উপর বেস করে করতে হয়। ফরওয়ার্ড রেটের ক্যালকুলেশন দেখানোর একটা ফর্মুলা আছে। সো এটা আসলে ওইখানে আলোচ্য বিষয় না, চ্যাপ্টার পিপিটি 6 এ না 7 এ, ইয়াস স্যার, পিপিটি 5, চ্যাপ্টার 5 এ হচ্ছে সাদিক স্যার পড়াইছে, কি বলে সাদিক স্যার না সাব্বির স্যার। এরপরে আসতেছে লিকুইডিটি প্রিমিয়াম মডিফিকেশন আর প্রেফার্ড হ্যাবিটেট অ্যাপ্রোচ। আচ্ছা, এতটুকু রেখে দিই, পরে টুকটাক আর যা আছে আর একটা রেকর্ড বানাবো ইনশাল্লাহ।